পরিষ্কার করা হয়, একটু ভালো ভাষায় বললাম। তো তখন আমি অকুল পাথারে পড়লাম। খুব স্বাভাবিক। আমার খেতে না পাওয়ার মতো অবস্থা হয়েছিল। মানে আমি সামাজিকভাবেও খুব মানে লাঞ্ছিত হয়েছি। হয়ে যাবে এবং ৬টা মানে ডট ৬টায়, আর রিহার্সাল হতো কোনো পার্ট বাই পার্ট নয়। যখন যে অভিনেতা অভিনেত্রী মঞ্চে থাকছে বাকি সবাই কিন্তু তাকে ইউ শেপে বসে তাদের কাজটা মনোযোগ সহকারে দেখছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব শুরু করি। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব করতে করতে থিয়েটারটাও চলতে থাকে খুব কষ্ট করে, খুব কঠিন। কারণ আমি আরামবাগ থেকে বাসের ছাদে উঠে কখনো বেঙ্গাই বলে একটা জায়গায় গেছি, কখনো বিখ্যাত জায়গা কামারপুকুর গেছি, কখনো চাঁপাডাঙ্গা গেছি। কিন্তু সেই সব জায়গাতে কাজ করেও কোথাও মনের মধ্যে থিয়েটারকে লালন পালন করেছি। নমস্কার, ওয়েলকাম টু হ্যালো অঞ্জন। আজকে আমরা যার সঙ্গে আড্ডা মারব তিনি হচ্ছেন সুনামধন্য অভিনেতা অর্ঘ্য বসু, আমার দাদা। আর আমার সত্যি এটা সৌভাগ্য যে আমি দুটো সিরিয়ালে কিন্তু দাদার সঙ্গে কাজ করেছি। নমস্কার। নমস্কার, স্বাগত তোমাকে দাদা। আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে যে তুমি এত প্রথিতযশা স্বনামধন্য বিভিন্ন অভিনেতাকে এই আড্ডায় আসতে বলেছো, আমাকে আসতে বলেছো তাদের মধ্যে। তুমি এরকম ভাবে বলে আমায় ছোট করো না দাদা। আর তোমার সাথে আমার কোথাও একটা ভীষণ ভালো কমফর্ট লেভেল আছে মানুষ হিসেবে, বন্ধু হিসেবে। সেটা আছে, যেহেতু আমি তোমার থেকে বয়সে একটু বড়, তাই একটুই, কিন্তু খুব বেশি না, আমারও বয়স হয়েছে দাদা। তাই কোথাও একটা মনস্তাত্ত্বিক দিক থেকে হোক, সামাজিক পরিচয়ের দিক থেকে হোক, জীবনের পথ চলার দিক থেকে হোক, অঞ্জনকে আমি এমনভাবে ভালোবেসে ফেলেছি, এমন একটা বন্ধুত্বের সূত্রে আবদ্ধ হয়ে পড়েছি যে আমার এত ভালো লেগেছে যে আমি অঞ্জনের সাথে কিছু কথা বলতে পারবো। এবং আমার সাথে এবং অঞ্জনের এই যে আড্ডাবাজি, এটা আপনারা দয়া করে শুধুমাত্র আড্ডা হিসেবেই ধরুন। এখানে বিরাট মানে জ্ঞানগর্ভ কিছু নেই, কোনো বিরাট বড় ধরনের কথাবার্তা কিছু হবে না। হ্যাঁ, নিছক আড্ডা হবে এবং ওই আড্ডার মধ্যে দিয়েই যদি কিছু ভালো ভালো কথাবার্তা বেরিয়ে আসে যা আপনাদের এন্টারটেইন করতে পারবে, প্লাস মানুষ তোমাকে চিনতে পারবে, কারণ তুমি সত্যি এত বড় একজন শিল্পী। এটা তোমার জানা উচিত, মানুষকে জানা উচিত, তোমারও এটা বোঝা উচিত যে তুমি বড় শিল্পী, তুমি মানো না কখনো। আগে বলো কেমন আছো দাদা? ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি, বিশেষ করে আজকে এখন এই মুহূর্তে ভালো আছি এই অনুষ্ঠানে আসতে পেরে। এই এরকম ভাবে বারবার বলো না দাদা। আর ঈশ্বরের আশীর্বাদে বেশ কিছু কাজকর্ম করছি, বেশ কিছু কাজকর্ম চলছে। আর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একজন শিল্পীর কাছে, একজন অভিনেতার কাছে, যে দর্শকদের কাছে, সাধারণ দর্শকদের কাছে একটা পরিচিতি পাচ্ছি। আজও আমি অতি সাধারণ জীবনযাপন করি, কিন্তু যখন আমি অটোতে ট্রাভেল করি বা মেট্রোতে ট্রাভেল করি, সম্পূর্ণ অচেনা অজানা মানুষ আমাকে চিনতে পারেন, অভিনেতা হিসেবে পর্দায় দেখেছেন বলেন, সেটা একটা বিরাট বিরাট বড় প্রাপ্তি। সেটাই একটা বিশাল বড় প্রাপ্তি। এখন তোমার কি কি কাজ চলছে দাদা? এই মুহূর্তে পথিকৃৎ বসু একটা ফিল্ম, একটা সিনেমা পরিচালনা করছেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হ্যাঁ, এটা বোধহয় ওই জিতের প্রোডাকশন হাউস, অতি অবশ্যই নন্দী ফিল্মস। অতি অবশ্যই। এবং জিৎ বাবু হচ্ছেন এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন, অতি অবশ্যই। আর টোটা রায়চৌধুরী রয়েছেন এখানে একজন পুলিশ অফিসার চরিত্রে। আর আমিও একজন পুলিশের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চরিত্রে অভিনয় করছি। এই কাজটা পেয়ে আমি সত্যি খুশি। লার্জ স্কেলে কাজ হচ্ছে, ভীষণ ভালোভাবে কাজ হচ্ছে। এমনিতেই তো নন্দী ফিল্মসের কাজ খুব লার্জ স্কেলে হয়। আসলে পথিকৃৎ তার আরো একটা গুরুত্বপূর্ণ ছবি, ওটা হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যাতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন। সেখানেও আমাকে সুযোগ দিয়েছিল। তো এটা একটা বিরাট বড় প্রাপ্তি যে পথিকৃৎ বসুর দ্বিতীয় ছবিতেও আমার কাছে এটা দ্বিতীয় ছবি, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে কাজের সুযোগ দিয়েছেন। এছাড়া আমার একটা ভালো শর্ট ফিল্মের কাজ চললো, সেটার নাম হচ্ছে ব্যাকল্যাশ। বাহ,
ব্যাকল্যাশ ছবিটা মনোজ মনোজ, মিত্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিচালনা করেছেন। এটা হিন্দি বাংলা, মানে ভাষাটা হচ্ছে এই দুটো বাইলিঙ্গুয়াল ভাষা, মানে চরিত্রগুলো একই সাথে হিন্দিতে কথা বলে এবং একটু আপমার্কেট চরিত্রগুলো যেরকম হিন্দিতে কথা বলতে বলতে মাঝে মাঝে ইংলিশে কথা বলে ফেলে বা বেরিয়ে আসে, সেইভাবে ওই ব্যাকল্যাশ ছবিতে একটা চরিত্র, প্রধান চরিত্র, অন্যতম প্রধান চরিত্র, বাহ, ওতে কাজ করবার সুযোগ ঘটেছে। এছাড়া বৃত্ত রহস্য বলে একটা মুভিতে কাজ করলাম। সেই কাজটা করে একটা অন্যরকম আনন্দ পেয়েছি, কারণ সেই কাজটা, সেই শুটিংটা হলো আমাদের নারায়ণী স্টুডিওতে। নারায়ণী স্টুডিওতে দার্জিলিং এর সেট করে, হ্যাঁ, এবং সেই ছবিটার শুটিং আমি করেছি আগস্ট মাসে। আমি ওখানেও পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি, এবং ফুলহাতা সোয়েটার, তার উপরে ওভারকোট, তার উপরে টুপি পরে অভিনয়টা করতে হলো। এবং দাসানির যে পার্টিকুলার ফ্লোরে ওই বৃত্ত রহস্য ছবির শুটিংটা হলো, ওটা নন এসি। এটা দার্জিলিং নারায়ণী, আমি আমি হ্যাঁ দুঃখিত, হ্যাঁ, আন্তরিক দুঃখিত যে আমি একটু আগে সঠিকটা বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারায়ণী। আরে আমাদের একটু ভুলটা হয়, সবারও, আমারও হয়। তো নারায়ণী স্টুডিওর ওই পার্টিকুলার ফ্লোরটা কিন্তু নন এসি। মাগো, আর আমার সেটা জানাও ছিল না যে এইরকম একটা, আমাকে দার্জিলিং এর একটা দৃশ্যে অভিনয় করতে হবে। ওখানে নারায়ণ স্টুডিওর যে জানলাগুলো রয়েছে, সেখানে কিছু পাইন, ফার, দেবদারু ডালপালা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বাহ, এবং তাতে আলটিমেটলি যখন শুটিংটা করছি মনে হচ্ছে যে একেবারে দার্জিলিং এই বসে আছি। তো আমার সৌভাগ্য হয়েছিল প্রিয়াঙ্কা সরকারের সাথে হুম অভিনয় হুম করবার। হুম হুম, আর ওটাও ঈশ্বরের আশীর্বাদে ঠিকঠাক ভাবে উতরিয়ে দিতে পেরেছি, কারণ একটা সংলাপ কিছু আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু শুটিংটা করবার সময় দেখা যায় যে এই সংলাপগুলো ঠিকঠাক ভাবে শুট করলে সেটা কাহিনীর মূল সুরের সাথে যাবে না, তখন শেষ মুহূর্তে সংলাপ কিছু বদলে দেওয়া হয়। ও, আর এছাড়া হিন্দিতে আমার সংলাপ ছিল দার্জিলিং এর একজন পুলিশ অফিসার হিসেবে হিন্দিতে। ওই কাজটাও আমাকে ভীষণভাবে আনন্দ দিয়েছে। আমি বৃত্ত রহস্য মুক্তির জন্য অপেক্ষা করে রয়েছি। এছাড়া আমি যে ব্যাকল্যাশ মুক্তির কথা বললাম, আমরাও, কারণ আমি দেখবো। মুক্তির জন্য অপেক্ষা করে রয়েছি। এই মুহূর্তে তো শুটিং চলছে, আমার পোর্শন গুলো হয়ে গিয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর একটা ফিচার ফিল্মে অভিনয় করেছি, রতন মৈত্র বলে একজন পরিচালক ওটা পরিচালনা করেছেন। সেই ছবির নাম হচ্ছে বনি তুই কেমন আছিস। ওই, এর মধ্যে যেটা শুটিং হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওতে আমি একজন স্নেহশীল পিতা। আমার একটি ছোট মেয়ে রয়েছে। হুম, সেই মেয়েটি থ্যালাসেমিয়া রোগাক্রান্ত, এবং তাকে নিয়ে এই পিতার কি উদ্বেগ। তার সাংসারিক জীবনটা খুব একটা সুখকর নয়। তার একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাকে ঘিরে চারিদিকে। এছাড়া তাদের পরিবারে একজন গভর্নেস আসেন ওই মেয়েটিকে দেখাশোনা করবার জন্য। তো উম, এই যে জটিলতা আর অপ্রাপ্তি রয়েছে, আমার আমার যে চরিত্রটা, তার কন্যার ওই রকম একটা অসুস্থতা, এইসবকে কেন্দ্র করে ওই ছবি এগিয়ে গিয়েছে। ওই ছবির মুক্তির জন্য আমি ভীষণভাবে অপেক্ষা করে রয়েছি আর কি। রাশি খুব স্বাভাবিক উদ্গ্রীব হয়ে থাকা। হুম হুম। আচ্ছা, এবার যদি দাদা তোমায় জিজ্ঞেস করি, আহ, কিভাবে এই অভিনয় জগতে আসা বা ভালো লাগা শুরু হওয়াটা কিরকম ভাবে ছিল? দেখো, মানে কলেজে পড়বার সময় আমি সেন্ট পলস কলেজে পড়াশোনা করেছি। কলেজে পড়বার সময় আমি তখন সব কিছু করছিলাম, সব 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 কিছু করছিলাম, মানে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, থিয়েটার করতাম, হেন কাজ, আবৃত্তি করতাম, হেন কাজ নেই। তখনও পর্যন্ত ছবি আঁকাও আমার চলছিল। এইভাবে করতে 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 একটা আন্তঃ কলেজ থিয়েটার প্রতিযোগিতা হয়, সেখানে যোগদান করবার জন্য কোনো ছাত্রছাত্রী প্রায় পাওয়া যাচ্ছিল না। আর আমাদের মাস্টার মশাই ছিলেন, আমাদের প্রফেসর ছিলেন তানভীর আহমেদ মাজহারি। তো উনি বললেন যে এবারে তো কলেজের এই কম্পিটিশনে, থিয়েটার কম্পিটিশনে কোনো ছাত্রছাত্রী যোগদান করতে চাইছে না, মনে হচ্ছে আমাদের নাম উইথড্র করে নিতে হবে, আমরা নাম দিতেই পারবো না। তা আমি তখন ভাবলাম যে আমাদের কলেজের কোনো প্রেজেন্টেশন থাকবে না, কোনো রিপ্রেজেন্টেশন থাকবে না। তাই আমি বেশ কিছু আমাদের ক্লাসের ছাত্রছাত্রীকে বলি যে চল থিয়েটার করি, চল কলেজের হয়ে থিয়েটার করি। কি করি, কেন করি, ওসব দরকার নেই, করি চল। তো আমাদের
করতে বলা হয়েছিল শেক্সপিয়ারের ওথেলো। আই বাবা, তাতে ইয়াগো চরিত্রে কাজ করবার সৌভাগ্য ঘটে যায়, এবং সত্যি কথা বলতে কি আর তো কোনো ছাত্রছাত্রী ছিলই না, কোনো তো কম্পিটিটারই ছিল না। ইয়াগো চরিত্র আমি যে করব, আমাকে ছাড়া তো আর কোনো অভিনেতাই পাওয়া যাচ্ছে না। ওথেলো যে করবে, সেই ওথেলো চরিত্রে আর কোনো অভিনেতা নেই, দেশদিমনাও করবার অন্য কোনো অভিনেত্রী নেই, আমরা তো মাত্র কয়েকজনই জুটেছিলাম। সেই করতে গিয়ে প্রথম করা নিজেরা, ক্লাসরুমে ক্লাস হয়ে যাবার পরে রিহার্সাল করে নিজেরাই করছি, সংলাপ মুখস্থ করছি, বাংলাতে অভিনয় করেছি। তো ওই থিয়েটার কম্পিটিশনটার আয়োজন করেছিলেন শেক্সপিয়ার সোসাইটি অফ ইস্টার্ন ইন্ডিয়া বলে একটা সংগঠন। তো তাদের হয়ে যখন থিয়েটারটা করলাম, আমাদের দল, আমাদের কলেজ কোনো পুরস্কার পেল না, আমিও কোনো পুরস্কার পেলাম না। কিন্তু ওই শেক্সপিয়ার সোসাইটি অফ ইস্টার্ন ইন্ডিয়া যে কর্তা ব্যক্তিরা ছিলেন, তারা বললেন যে তুমি নিয়মিতভাবে থিয়েটারটা করছো না কেন, তুমি তো পুরোপুরিভাবে থিয়েটারের সাথে যুক্ত হতে পারো। এখানে অঞ্জন তোমাকে একটা কথা বলি, আমার বাবা তখন রিটায়ারমেন্টের সময় হয়ে এসেছিল। তো তখন একটা চাকরি আমাকে পেতেই হবে। একটা মধ্যবিত্ত বাঙালি সংসারে যেটা হয়ে থাকে যে লেখাপড়া করবে এবং লেখাপড়া করে সে চাকরি করবে। তো আমি ভাবলাম চাকরি বাকরির তো চেষ্টা আমাকে করতেই হবে, কিন্তু অভিনয় বা থিয়েটার হচ্ছে একমাত্র জিনিস যেটা ফুটবল ক্রিকেটের মতো আমি আর সারা জীবন করে যেতে পারবো না। যদি আমি চাকরিটা করি, চাকরি আমাকে করতেই হবে, যদি আমি চাকরি করি এটা বলাটা ঠিক নয়, চাকরি করতে করতে তাহলে আমি থিয়েটারটাই করতে পারবো। তখন এক প্রকার মন প্রাণ দিয়ে থিয়েটারকে ভালোবেসে ফেলেছি, থিয়েটারের সঙ্গে কোথায় যেন একাত্মবোধ করেছি। আর ওই যে প্রথম কলেজে পড়বার সময় কলেজের প্রতিযোগী হিসেবে একজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি যে থিয়েটারটা করলাম, ওই যে থার্ড বেল বাজছে, হ্যাঁ, যখন এই যে মাদকতার উত্তেজনা শরীরে, আহা, ওই যে মঞ্চটা খুলে গেল, আর দর্শক কারা, তারাও তো অন্য কলেজের ছাত্রছাত্রী, তারাও পারফর্ম করবে, কিন্তু অদ্ভুত একটা ধুকপুকানি, ওই যে একটা অদ্ভুত অনুভূতি। আর ওই চারপাশ থেকে আলো এসে চরিত্রগুলোর উপর, আমাদের উপর পড়ছে, এবং দর্শকদের কি মনে হয় একটা অন্ধকার প্রাচীর, আবার অন্ধকার প্রাচীরও নয়, তারা একেবারে তাই সচল সবল এবং অনুভূতি সম্পন্ন কিছু মানুষ বসে আছেন। এইটা পারফর্ম করার যে অনুভূতি, সেইটা একবার একটা কথা তুমি বলতে পারো এক প্রকার যে আমাকে সারা জীবনের মতো পেয়ে বসলো। আর কি হয়েছিল আমার কলেজ জীবনে, একটা কিছু কি বলতে পারি, একটা দুঃখজনক ঘটনাও ঘটেছিল, ভীষণ দুঃখজনক। কি সেটা হচ্ছে যে আমি মাধ্যমিকের পরেই উচ্চ মাধ্যমিক পড়তে ওই কলেজেই ভর্তি হই, কিন্তু খানিকটা আমার বাড়ির চাপে পড়েই আমাকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পড়তে হয়েছিল। কিন্তু আমি লেখাপড়ায় অতি সাধারণ ছিল, একদম আমি মানে লেখাপড়ায় মধ্য মেধার মানুষ। এবার যখন ওই সায়েন্স নিয়ে পড়তে গেলাম, আমি কিন্তু উচ্চ মাধ্যমিকে ভীষণ খারাপ রেজাল্ট করি এবং প্রথমবার ফেল করি, মানে ব্যাক পাই। তখন কেমিস্ট্রি নিয়ে আর একবার পরীক্ষা দিতে গেলাম, তখন কেমিস্ট্রি ব্যাকে পাশ করে গেলাম, কিন্তু ম্যাথামেটিক্সে তখন আবার ব্যাক পেলাম। এইভাবে তিনবারের চেষ্টায় আমি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছিলাম। যখন পাশ করলাম তখন আমি বাড়ির সকলকেই বললাম যে সায়েন্স আর আমার দ্বারা হবে না, আমি লেখাপড়ায় এত খারাপ, আমি গবেট, আমি আর্টস নিয়ে পড়তে চাই, কারণ ওই কলেজে আর্টসও ছিল কমার্সও ছিল। আর্টস নিয়ে যখন পড়লাম অঞ্জন, তুমি নিশ্চয়ই এটাকে খুব ভালোভাবে গ্রহণ করবে, 365 জন ছাত্রছাত্রী ছিল আর্টস নিয়ে পড়ার ওই কলেজে, তাদের মধ্যে আমি ফার্স্ট হয়ে গেলাম। বাহ, গ্র্যাজুয়েশনের সময়। তো আমার মনে হতে কোথাও শুরু করলো আমিও কিছু একটা করতে পারি, আমারও পক্ষে সৃষ্টিশীল কিছু হোক, খেলাধুলার জগতে হোক। কিন্তু খেলাধুলার কথা তো আমি তোমাকে বললামই যে আমি বুঝতে পেরেছিলাম সারা জীবনের জন্য খেলাধুলাটা হয় না, একটা বয়সের পরে ছাড়তে হয়। হ্যাঁ, তাহলে তোমাকে খেলাধুলা এমন একটা জায়গায় যেতে হবে যে তুমি কোচিং করতে পারবে বা খেলাধুলার কর্মকর্তা হতে পারবে, তাহলে তুমি পেশাদার হিসেবে তার সঙ্গে যুক্ত থাকতে পারো। হ্যাঁ, একেবারে তাই, তুমি একেবারে মনের কথা বলে ফেলছো আমার। এটা কি করে সম্ভব হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি অনেকের সঙ্গেই কথাবার্তা বলি, আসলে
করতে করতে একটু অভ্যাস হয়েছে হয়তো। আমার মনে হয় তুমি একজন খুব স্পর্শকাতর মানুষ, মানুষ হিসেবে স্পর্শকাতর, মানুষ হিসেবে সংবেদনশীল, এবং এই সংবেদনশীলতা তোমাকে মানুষ হিসেবে খুব সমৃদ্ধ তো করেইছে, কোথাও তোমাকে আমার সঙ্গে কানেক্ট করছে। এবং আমি খুব নিজেকে সত্যি মানে অঞ্জন বলবে যে আমি বিনয় করছি, এটা কোনো বিনয়ের কথা নয়, যে একজন গুণী মানুষের সাথে যখন কথোপকথন হয়, কথাবার্তা হয়, তখন অন্তর থেকে অনেকগুলো কথা বেরিয়ে আসে। যেমন যেমন আমি মনে হয় আর কোথাওই এই কথা বলিনি, যে এই যে আমার নিজের উপর বিশ্বাসটা দু প্রকারে এসেছিল। এক, যে আমি তৃতীয়বারের চেষ্টায় উচ্চ মাধ্যমিক পাশ করলাম এবং পুরো কলেজের মধ্যে হাইয়েস্ট মার্কস পেলাম। দ্বিতীয়ত, ওই যে থিয়েটারটা আমাকে কোনোভাবে আত্মবিশ্বাস এনে দিল। আমাকেও ও, একদম, মানে আমি গর্বিত হয়ে বলি যে আমার গুরু চন্দন সেন, তার আগে হ্যাঁ সত্যবতী নাটকর, চন্দন দাস, দীর্ঘদিন তাদের সঙ্গে অভিনয় করেছি বা থিয়েটার করেছি, কিন্তু চন্দন সেন আমার গুরু, মানে সত্যি আমাকে গড়ে তুলেছেন। আমার চিন্তন মননের প্রভাব যেটা, এটা পুরোটাই কিন্তু চন্দনদার জন্য। আচ্ছা, থিয়েটার তো হলো, থিয়েটার থেকে তুমি তোর তারপরে কি প্রফেশনাল থিয়েটার? হ্যাঁ, প্রফেশনালি আমি মানে কাজ গ্রুপ করিনি। থিয়েটার? হ্যাঁ, গ্রুপ থিয়েটারে যথেষ্ট ভালো। আমি জানি, তাই জন্যই জিজ্ঞেস করছি, হোমওয়ার্ক করা হয়ে গেছে? আমি একটা যোগ্য মানুষের সঙ্গে কথা বলছি, তাই মন প্রাণ খুলে কথা বলছি। আর এতটা রিল্যাক্স মুডেও আমি কখনো ক্যামেরার সামনে থাকতে পারিনি, বসতে পারিনি, এইভাবে বালিশ করে না, নিয়ে তুমি বসে সত্যি আছি। তুমি বসেনি, তুমি মানে অর্ঘদাকে আমরা যারা যারা চিনি, অর্ঘদা খুব সবচেয়ে ভালো মানুষ আমাদের ইন্ডাস্ট্রি যদি কেউ হয় দাদা, মানে অর্ঘদা। মানে আমার এরকম অভিজ্ঞতা আছে, তোমার নিশ্চয়ই মনে আছে, বধুয়াতে আমার হঠাৎ করে তখন তুফানের ডাবিং, আমি ফার্স্ট দিন একটা শট দিয়ে বেরিয়ে চলে যাব, ডাবিংটা করে আবার ফিরবো, মনে আছে? অর্ঘদার কাছে সেকেন্ড স্ক্রিপ্টটা এসেছে আমার। অর্ঘদা কি ভালো একজন মানুষ, ফোন করেছি গাড়ি চালাতে চালাতে হেডফোন লাগিয়ে, অর্ঘদা আমার সিনটাকে একটু পড়ে দেবে। ভাবুন, একজন সিনিয়র দাদা, সিনিয়র অ্যাক্টর, এতদিনের একজন অভিনেতা, তার কোনো কিন্তু ফাঁক নেই, হ্যাঁ, মানে অহংকার নেই, কিচ্ছু নেই, আমাকে পুরো সিনটা পড়ে বললেন। আমি গাড়িটা চালিয়ে এলাম, তারপরে নিজে হাতে স্ক্রিপ্টটা নিলাম, পড়লাম, আমাদের সেই শট কিন্তু ওয়ান টেক। আসলে এইটা আমরা অভিনেতা হিসেবে করেই থাকি। আবার কোথাও ওই যে বলছি, অঞ্জনের সাথে আমার একটা মানবিক সম্পর্ক কোনোভাবে তৈরি হয়েছে। আর এই বধুয়াতে অঞ্জনের সাথে কাজ করবার অনেক আগে অন্য আর একটা রামপ্রসাদ সিরিয়ালে অনেক অনেক বছর আগে কাজ করেছিলাম। হ্যাঁ, তো সেটা কিন্তু কোনোভাবে আমার স্মৃতিতে রয়ে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো নানা জায়গায় ঘুরে ঘুরে কাজ করি, সবার কথা আর মনে থাকে না, কিন্তু অঞ্জন কোনোভাবে আমার মনে থেকে গিয়েছিল। আবার যখন যখন বধুয়া কাজ করতে গিয়ে অঞ্জনের সঙ্গে দেখা হলো, তখন সেই আত্মিক যোগাযোগের ব্যাপারটা আবার তৈরি হয়ে গেল। তো তুমি যে কথাটা বলছিলে যে থিয়েটার, তো ওই যে শেক্সপিয়ার সোসাইটি অফ ইস্টার্ন ইন্ডিয়া, সেখানে যখন গেলাম, ওনাদের একটা নিজস্ব নাট্যদল ছিল, বা ওনাদের সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ, এর একটা থিয়েটার দল ছিল। সেই থিয়েটার দলটার নাম হচ্ছে থিয়েটার আর্টস ওয়ার্কশপ। বিখ্যাত সেই থিয়েটার ওয়ার্কশপ নয়, থিয়েটার আর্টস ওয়ার্কশপ বলে একটি নাট্যদল, কিন্তু তারা খুব ভালোভাবে, খুব সিরিয়াসলি, একই সাথে খুব প্রাণ খোলা একটা পরিবেশের মধ্যে থিয়েটার করতেন। ওই থিয়েটার আর্টস ওয়ার্কশপ নাট্যদলের সঙ্গে দত্তাত্রেয় দত্ত মহাশয় যুক্ত ছিলেন, যিনি সেই সময় রবীন্দ্রভারতীতে নাট্য বিভাগের প্রফেসর। আর ডক্টর অমিতাভ রায় যুক্ত ছিলেন, যিনি আবার রবীন্দ্রভারতীর ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। হ্যাঁ, তো সেইখানে যুক্ত হয়ে আমার মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য এলো, অদ্ভুত একটা উত্তেজনা। তখন বয়সটাও ছোট। হ্যাঁ, একেবারে তাই। উত্তরপাড়ার বাড়ি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে তখন নিয়মিতভাবে রিহার্সাল করছি, নিয়মিতভাবে প্রস্তুতি নিচ্ছি থিয়েটার করার। আর ওই থিয়েটার আর্টস ওয়ার্কশপ গ্রুপটার মাধ্যমেই আমার পুরোপুরি গ্রুপ থিয়েটারের হয়ে স্টেজে ওঠা, সে এক আশ্চর্য অনুভূতি, মূলত আমরা শেক্সপিয়ারের থিয়েটারগুলোই করতাম। ওরে বাবা!
এবং সেটা ইংলিশে বাংলায় অনুবাদে করতাম। এবং অতি আশ্চর্য একটা অনুভূতি, এই যে তোমার সঙ্গে এখন কথা বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। কারণ এমনই এমনিতেই শেক্সপিয়ারের এর নাটক করা মানে কি, মানে নাটকগুলো করা ওটাকে কিন্তু ওই যে প্রচন্ড গুণী মানুষ ছিলেন, তাদের পেয়েছি পথ প্রদর্শক হিসেবে, তাদের পেয়েছি মাস্টারমশাই হিসেবে। তারা আমাকে হাতে ধরে শিখিয়েছেন, ভুলভ্রান্তি আমার শুধরে দিয়েছেন, আর প্রচুর বকাঝকাও করেছেন। ওটা তো দরকার। তখনকার থিয়েটারে এই ব্যাপারটা ছিল। আমরাও খেয়েছি, এই দরকার গো, এখনকার কাউকে বলতে গেলে পারে কিছু মানে না, বাবারে। আর কি ছিল তখনকার থিয়েটারে, একটা শৃঙ্খলা বোধ। সেখানে 6টায় মানে রিহার্সাল শুরু হবে, সেটা মানে 6:45-র মধ্যে সবাইকে এসে যেতে হবে, মানে সবার জুতো জোড়া ওই রিহার্সাল রুমের বাইরে 6:45-টায় খোলা হয়ে যাবে, এবং 6টা মানে ডট 6টায়। আর রিহার্সাল হতো কোনো পার্ট বাই পার্ট নয়, যখন যে অভিনেতা অভিনেত্রী মঞ্চে থাকছে বাকি সবাই কিন্তু তাকে ইউ শেপে বসে তাদের কাজটা মনোযোগ সহকারে দেখছে, দেখা, হ্যাঁ। তাদের ভুলভ্রান্তি দেখে শেখবার চেষ্টা করছে। এইটা একটা বিরাট বিরাট বড় প্রাপ্তি। হ্যাঁ, মানে রিহার্সাল থেকে সবচেয়ে বেশি শেখা যায় আমি বিশ্বাস করি। হ্যাঁ, রিহার্সাল আমরা দলে সবসময়তে মানে চন্দনদা শান্তিদা হয়তো করছেন, যেমন আমি সবসময় সবাইকে বলি যে ধরুন আমাদের, তুমি হয়তো দেখেছো আর্কিমিডিজের মৃত্যুর নাটকটা দেখেছিলে আমাদের অশোকনগর নাটক, হ্যাঁ ওখানে তো মেইন চন্দনদা শান্তিদা পঞ্চুদা, হ্যাঁ বাদ বাকি আমরা তো হ্যাঁ ছিটকে খাটি। ওই রিহার্সালটা দেখতাম না, প্রত্যেক দিন গায়ে কাঁটা দিত। মানে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, তাই না? একটা ওই লেভেলের একটা নাটকের রিহার্সাল রুম থেকে শেখাটা সবচেয়ে বেশি। ওটা তোমাকে বিরাট ভাবে সমৃদ্ধ করেছে। একদম, মানে এখনকার আমি একদম আমি ওপেনলি বলি, মানে এখনকার ছেলে মেয়েদের সেই মনোযোগের জায়গাটাও নেই, আর তাদের সেই ধৈর্যটাও নেই। তারা ভাবেন যে বোধহয় কিছু অল্প কিছু কাজ করলাম, এই একটা জায়গায় বোধহয় ট্রেনিং নিয়েছি, অমুক করেছি, আমি হয়ে গেছি, আমি এবার। আমরা তো 5-7 বছর ভাবতেই পারিনি যে কোনো জায়গায় গিয়ে অডিশন দেবো, হ্যাঁ কিনা বলো দাদা? নিশ্চিত ভাবে। আমি তো এত অডিশন দিয়ে গিয়েছি 2009 সালে। এই যে তোমার সঙ্গে থিয়েটারের কথা হচ্ছে, থিয়েটারের কাজ করতে করতে আমি একটা জবেও জয়েন করি, কারণ সবাই জানে যে থিয়েটার তো রুটি রুজির কোনো অঙ্গ হয়ে উঠতে পারে না, পারে না। আমাদের আমরা পেরে উঠছি না। তো আমি যখন থিয়েটারটা করছি, এই করতে করতে বাবা অবসর নিলেন। বাবা কেন্দ্রীয় সরকারের চাকুরে ছিলেন, সেখান থেকে অবসর নিলেন। তখন বাড়ির বড় ছেলে হিসেবে আমার উপর একটা দায়িত্ব এসেই গেল, যে চাকরি বাকরি করা। নিশ্চয়ই। তখন ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে, অতি ক্ষুদ্র একটি কোম্পানিতে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব শুরু করি। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব করতে করতে থিয়েটারটাও চলতে থাকে, খুব কষ্ট করে, খুব কঠিন। কারণ আমি আরামবাগ থেকে বাসের ছাদে উঠে হ্যাঁ, কখনো বেঙ্গাই বলে একটা জায়গায় গেছি, কখনো বিখ্যাত জায়গা কামারপুকুর গেছি, কখনো চাঁপাডাঙ্গা গেছি। কিন্তু সেই সব জায়গাতে কাজ করেও কোথাও মনের মধ্যে থিয়েটারকে লালন পালন করেছি। আবার চন্দননগরে কাজ করতে গেছি, চুঁচুড়ায় কাজ করতে গেছি, সেদিন সন্ধ্যেবেলায় এসে রিহার্সাল করেছি। সেদিন আমার শো কাছে এগিয়ে আসছে, তখন ছুটি নিতে হয়েছে। এই দুটো মোটামুটি ভাবে ব্যালেন্স করে করে চলছিল। ওই ওই চাকরিটার শেষের দিকে বেশ কয়েক বছর সম্পূর্ণরূপে আমি থিয়েটারকে বিদায় জানাই, যে চিরবিচ্ছেদ হয়ে গেছিল। এবং আমি ভেবেছিলাম যে আমি কোনোদিনই আর অভিনয় করব না, শুধুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে যাব, এবং এর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি অবসর নেব। এবং আমি তখন সত্যি কথা বলতে কি, সিনেমা থিয়েটার দেখতে পর্যন্ত যেতাম না। থিয়েটারের সাথে অদ্ভুত একটা সম্পর্ক আমার তৈরি হয়ে গেছিল, অভিনয়ের সাথে আমার অদ্ভুত। খুব স্বাভাবিক, তোমারটা বুঝি, তুমি যে দেখতে যেতে না, কারণ সেই বেদনার থেকে, সেই কষ্টর থেকে। একেবারে সে এক এক অবর্ণনীয় বেদনা, খুব স্বাভাবিক। অবর্ণনীয় যাতনা। হ্যাঁ, এ যাতনা আমি রাখবো কোথায়? তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা মনোযোগ সহকারে করে গেছি। আমার চাকরি জীবনের শেষ 7 বছর আমি শুধুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমার এটাই শুধুমাত্র পরিচয় ছিল।
কিন্তু তা সত্ত্বেও আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবটা রাখতে পারিনি। খুব দুঃখের সঙ্গেই জানাচ্ছি, 2009 সালে আমাকে ওই ওই চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়, আমাকে বের করে দেওয়া হয়। একটা কথা চালু আছে যে আমি ইচ্ছাকৃতভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবটা ছেড়েছিলাম, তা কিন্তু নয়। তাঁরা প্রকৃত ঘটনাটা জানেন না যারা এই কথাটা বলছেন। আমাকে চাকরিটা আর করতে দেওয়া হয়নি। আর এমন একটা ব্যাপার জানো অঞ্জন, আমার এই চাকরি থেকে বহিষ্কারের পিছনে যিনি মূল ভূমিকা নিয়েছিলেন, আমার সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানুষ, তিনি কলকাতা শহরের মধ্যেই চলন্ত অটোর মধ্যে মারা যান। তিনি বিন্দুমাত্র কোনো অসুস্থতা নিয়ে এতদিন যাপন করেননি। তা সত্ত্বেও হঠাৎই একেই বোধহয় ওই কার্মা বলে। আমাদের প্রচুর দর্শক দেখছেন, তুমি কার্মা বলে এটাকে তুমি কার্মা বলে একটা ব্যাখ্যা করলে, তুমি জ্ঞানীগুণী মানুষ। এটা কার্মা, কারণ আমি নিজে বিশ্বাস করি আমি যেটা দেব আমি সেটাই ফেরত পাবো। তো কার্মা কেউ ভাবতে পারেন, কেউ কর্মফল ভাবতে ওই তো পারেন। কর্মফল, কার্মা, কার্মা মানে আমি বুদ্ধিস্ট মতে বললে কর্মফল, আমাদের কর্মফল। যিনি যেভাবেই হোক, তো যখন আমাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব থেকে তাড়িয়ে দেওয়া হয়, বহিষ্কার করা হয়, একটু ভালো ভাষায় বললাম, তো তখন আমি অকুল পাথারে পড়লাম। খুব স্বাভাবিক। আমার খেতে না পাওয়ার মতো অবস্থা হয়েছিল। মানে আমি সামাজিকভাবেও খুব খুব মানে লাঞ্ছিত হয়েছি। কারণ সবাই এটা মনে করলেন যে চাকরির জায়গা নিশ্চয়ই আমি খুব খারাপ কিছু করেছি। ওই যে আমি খানিকটা তোমার সঙ্গে কথা থেকে অন্য প্রসঙ্গে চলে এসেছি, কারণ আমি না, আমার ঠিক। থিয়েটার এর কথার প্রাথমিক পর্যায়ের কিছু কথাবার্তা তো তোমাকে বললাম, কিন্তু থিয়েটারটা তো বেশ কিছু বছর চালিয়েছি, অন্য অনেক বড় বড় দলে কাজ করেছি। তো তখন যখন চাকরি থেকে বহিষ্কৃত করা হলো, তুমি যে কথাটা বলছো যে থিয়েটারের অন্যান্য গ্রুপে কাজ করা, ওই অন্যান্য গ্রুপে কাজ করাটা তো আমি তোমাকে বললাম চাকরি জীবনের শেষ অনেকগুলো বছর আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। তখন আমি মনে করলাম যে আমি তো এতগুলো বছর থিয়েটার করেছি, এত বিখ্যাত নাট্য দলগুলোতে কাজ করেছি, এবং টাইমস অফ ইন্ডিয়া, তারপরে ইকোনমিক টাইমস, দেশ, আনন্দবাজার পত্রিকার মতো, সাপ্তাহিক বর্তমান এর মতো পত্রিকাতে আমার থিয়েটারের অভিনয় প্রশংসিত হয়েছে। তখন আমি ভাবলাম যে এই অভিনয়কে পেশা করে, অভিনয়কে একমাত্র অবলম্বন করে বাঁচা ছাড়া আর কোনো আমার সামনে আর কোনো রাস্তা নেই। তো ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব থেকে যখন বহিষ্কৃত হলাম, তখন আমি শুধু এইটুকু জানতাম যে টালিগঞ্জে এই শুটিং হয়, টালিগঞ্জে আমাদের ইন্ডাস্ট্রি। আমি উত্তর কলকাতার ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অফিস থেকে সোজা চলে আসি বাসে করে টালিগঞ্জে রাত্রি 9:30টার সময়। আমি শুধু এইটুকু জানতাম, এবং রাত্রি 9:30টার সময় আমি টালিগঞ্জের রাস্তায় রাস্তায়, সত্যি কথা বলতে কি, সেই দিন ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেরিয়েছি। এবং রাতের অন্ধকারে আমি দেখতে পাই যে ওই ওই বিভিন্ন রাস্তায় ঘুরে দেখতে পাই একটা বড় গেট রয়েছে, তার ভেতরে কিছু বাগান। তখন আর কি, মানে টেকনিশিয়ান স্টুডিওটা ওই রকম ছিল, আর জোরে জোরে আলো জ্বলছে, তীব্র আলো জ্বলছে। সেইটা দেখে আমার ধারণা এইটাই মনে হয় শুটিং, এখানেই মনে হয় শুটিং চলছে। তো আমি এইটুকু দেখে সেই রাতে ফিরে যাই। না না, তুমি সেই রাতে আরো অনেক কিছু দেখেছিলে, কারণ রাতের অন্ধকার না ওই ভোরের আলোর দৃশ্যটা তোমাকে দেখিয়ে দিয়েছিল, যার জন্য আজকে তুমি অর্ঘ্যবাসী। তো আচ্ছা দাদা, তোমার জীবনের প্রথম কাজ করাটা কি ছিল? তুমি শুটিং এর কথা বলছো? ইয়েস স্যার। ও, শুটিং এর কাজ বলতে গেলে প্রথম? হ্যাঁ, নিশ্চিতভাবে সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন ফাইলের উপর আধারিত করে একটা অনুষ্ঠান হয় না, সেখানে পুলিশ ফাইলস। বছরে, হ্যাঁ, বছরে 365 দিন অডিশন চলে। আর আমার এই অডিশন সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। নিশ্চয়ই। হ্যাঁ, আমি রোজ রোজ 9:40-এ ডাউন তারকেশ্বর লোকাল ধরে উত্তরপাড়ার বাড়ি থেকে টালিগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম অডিশন দেবার জন্য। এইখান থেকে তাহলে একটা কথা বলি আপনাদের দর্শক বন্ধুরা,
আমরা এইটাকে না নিয়ে যাই, কারণ এই অভিজ্ঞতাটা পুরোটা শুনবো। আমরা আবার পরের এপিসোডে পুরোটা দেখি। তো যেটা আমি সবসময় বলি আপনাদেরকে, আপনাদের সবাইকে আমার এই হ্যালো অঞ্জনে দেখার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আর যারা যারা নতুন দেখছেন, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর আর কাকে কাকে চান, যেরকম আপনারা আমাকে বলুন। আমার যদি সম্ভব হয় তাদেরকে আপনাদের সামনে আমি নিয়ে এসে আড্ডাই মারবো। আর অর্গদার সঙ্গে কন্টিনিউ হচ্ছে এইখান থেকে, কারণ এই লোকটার কিন্তু অভিজ্ঞতার ঝুলিটা প্রচুর ভারী। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি আর কি কি বেরোয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে অর্কদার সাথে। নমস্কার। নমস্কার। নমস্কার।